আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। ছাত্র আন্দোলনের সহিংসতায় জাতিসংঘের তদন্ত দল আসছে আজ। জানিয়ে দিব আতঙ্কে ভয়ে লুকিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে 4 জনের কারণে শেখ হাসিনার পতন। আরো জানিয়ে দিব শেখ মুজিব তার কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করছেন, মন্তব্য শেহবাজের। এবং আরো জানিয়ে দিব ভারত থেকে হাসিনাকে ফেরানো প্রত্যাপন্ন চুক্তির আওতায়ও কঠিন। এদিকে বাংলাদেশ বন্যার জন্য ডম্বুর বাঁধ খোলা দায়ী নয় বলছে ভারত। সর্বশেষ জানিয়ে দিব বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ছাত্র আন্দোলনের সহিংসতা, জাতিসংঘ তদন্ত দল আসছে আজ। ছাত্র জনতা আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর পরিচালিত নৃশংস সহিংসতা তদন্তের বিষয়ে আজ কথা বলতে ঢাকায় আসছে জাতিসংঘের প্রতিনিধি দল। জেনেভা থেকে জাতিসংঘের প্রতিনিধি দলটি এসে স্বাধীনভাবে প্রাথমিক তথ্য অনুসন্ধানে কাজ করবে, তবে এই তদন্তের স্পর্শকাতর থাকবে বাংলাদেশেরও। বুধবার 21 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, জাতিসংঘের জেনেভা মিশন থেকে 3 সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার ঢাকায় আসছে। কারিগরি বিশেষজ্ঞ দলের সফরের পর ঢাকায় আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। উল্লেখ্য, ছাত্র আন্দোলনের উপর পরিচালিত নৃশংস ব্যাপারে সরকার একটি নিরপেক্ষ তদন্ত যাচ্ছে। এই সরকারের অবস্থান খুবই পরিষ্কার ও স্বচ্ছ। যারা এই অপরাধগুলো করছে এবং যারা হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে এবং এ কাজে জাতিসংঘ সহায়তা করুক, এটা নিয়ে আমাদের নীতিগত সিদ্ধান্ত আছে। এর আগে গত বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে তার দপ্তরের সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে কিনা জানতে চাইলে এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, খুবই সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। গত বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে আলাপ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। তার জাতিসংঘের নেতৃত্বে তদন্তের বিষয়ে সম্মত হয়েছেন। গেন লুইস ওই সময় বলছেন, আগামী সপ্তাহে আমাদের কয়েকজন কারিগরি বিশেষজ্ঞ আমাদের কাছে আসবেন। তারা এসে প্রাথমিক তদন্তের কাজ করবেন। তাদের ম্যান্ডেট কি হবে, কিভাবে তারা সরকারের সঙ্গে কাজ করবেন, এ বিষয়ে আরো আলোচনা হবে। প্রধান উপদেষ্টার ফোন আলাপের প্রসঙ্গ টেনে তিনি জানান, জাতিসংঘের প্রাথমিক তদন্ত দলটি আগামী সপ্তাহে এসে প্রাথমিক তদন্ত কাজের পাশাপাশি তাদের কাজের পরিধি, কাজের সময়সীমা সহ নানা বিষয়ে আলোচনা করে তা চূড়ান্ত করবে। জেনেভা থেকে বাংলাদেশে এসে স্বাধীনভাবে তদন্ত কাজ করবে প্রতিনিধি দলটি। এই কাজের অর্থায়ন করবে জাতিসংঘ। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জাতিসংঘ প্রতিনিধি দলের মাধ্যমে পর্যায়ের কর্মকর্তারা আসবেন। তারা মূলত কি কাজ করবেন, কোন আইনে বাংলাদেশে কাজ করবেন বা তাদের কাজের আওতা কতটুকু হবে তা নিয়ে আলোচনা হবে। তবে জাতিসংঘ প্রতিনিধিদের সাথে আলোচনা আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দল আইন উপদেষ্টার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে, কারণ কোন আইনে জাতিসংঘকে কাজ করতে দেওয়া হবে তা কতটুকু করতে পারবে এই বিষয়গুলি পরিষ্কার হওয়া প্রয়োজন। যে 4 জনের কারণে শেখ হাসিনার পতন, আতঙ্কে ভয়ে লুকিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর সামরিক বিমান করে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আকস্মিক পদত্যাগ ও দেশত্যাগের বিস্মিত হয়েছেন আওয়ামী লীগ সরকারের তৎকালীন অনেক মন্ত্রী ও নেতা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমনটি জানিয়েছে তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য ও শীর্ষ নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। আতঙ্কে ভয়ে আত্মগোপনে আছেন। আবার বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে। আত্মগোপনে রয়েছেন সাবেক মন্ত্রী সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদের একজনকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, শেখ হাসিনা আমাদের ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগের সূত্র থেকে জানা যায়, তিনি যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তার মন্ত্রিসভা এমনকি তার ঘনিষ্ঠ মিত্ররা পুরোপুরি বিস্মিত হয়ে যায়। একজন আওয়ামী লীগ নেতা বলছেন, আমরা এটি টিভি থেকে জানতে পারি। আওয়ামী লীগের আরেক নেতা বলেন, বিকাল 3টার দিকে যখন সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই আমরা আমাদের বাড়ি থেকে বের হতে পারছি। হাসিনা সরকারের তৎকালীন একজন মন্ত্রী ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন, ধরা পড়লে আমাকেও আমার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হতো। শিক্ষার্থীদের বিক্ষোভে যে গুলি ছোড়া হয়েছে এ নিয়ে কয়েকজন নেতা দুঃখ প্রকাশ করছেন। শেখ হাসিনা আমাদের কথা শুনতো না বলে দাবি করেন এক নেতা। তিনি এজন্য আওয়ামী লীগের অভ্যন্তরীণ চক্রকে দায়ী করছেন। 4 জনের এই গ্যাং শেখ হাসিনাকে জনবিচ্ছিন্ন করছেন বলে দাবি আওয়ামী লীগ নেতার। ওই 4 জনের মধ্যে রয়েছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আওয়ামী লীগের এই নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন, এই গ্যাং শেখ হাসিনাকে পতনের দিকে নিয়ে গেছেন। তিনি এই 4 জনকে অন্ধবিশ্বাস করতেন এবং অতীতে শেখ হাসিনা যে রাজনৈতিক সত্তা ছিল তা তিনি হারিয়ে ফেলেন। আমরা জনগণের ক্ষোভ বুঝতে পারতাম, কিন্তু তিনি আমাদের কথা শুনেনি, এমনটাই বলছেন আরেক নেতা। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস।
শেখ মুজিব তার কৃতকর্মের করুণ পরিণতি ভোগ করছেন মন্তব্য শেহবাজের। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলছেন, যিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অবশেষে তার করুণতি ভোগ করছেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভ এবং গণহত্যামূলক এবং গণ অভ্যুত্থানের মুখে সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার কথা উল্লেখ করে তিনি একথা বলেন। বুধবার 21 আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের নেতৃত্বে সম্প্রতি বিক্ষোভের সময় বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বলছেন, তিনি পাকিস্তান বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যিনি তার করুণ পরিণতি ভোগ করছেন। মূলত ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর হাসিনা ও তার বোন সামরিক হেলিকপ্টারে ভারতে পাড়ি যান। পরে ক্ষুব্ধ জনতা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি মূর্তি, ছবি এবং মুরাল ভাঙচুর করেন। গত জুলাই শুরুতে শুরু হওয়া বিক্ষোভ তৎকালীন সরকার ব্যাপক দমন-পীড়ন শুরু করলে সহিংসতা সৃষ্টি হয় এবং এতে 4 শতাধিক মানুষ নিহত এবং আরো 2000 মানুষ আহত হন। সরকারি চাকরিতে কোঠা বাতিলের দাবিতে এই প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছিল আন্দোলনকারীরা। বাংলাদেশ সাবেক রাষ্ট্রপতি মূর্তি ভেঙে ফেলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, নিজের কৃতকর্মের ফল নিজেই দিয়েছে এবং নিজের দিকে ফিরে আসে। তার মতে শেখ মুজিব পাকিস্তানকে বিভক্ত করছিলেন। ইসলামাবাদের ন্যাশনাল ইউথ কনভারসেশনে দেওয়া এই বক্তব্যের বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ আরো বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই পাকিস্তান হাজার হাজার জীবন উৎসর্গ করছে এবং 150 বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, শুধু পাকিস্তান নয়, সন্ত্রাসবাদ নির্মূল পাকিস্তানের ভূমিকায় সারা বিশ্বে উপকৃত হয়েছে। ইসলামাবাদের অনুষ্ঠিত ন্যাশনাল ইউথ কনভারসেশনে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি সেনা প্রধান জেনারেল সৈয়দ অসীম মুনির, উচ্চ শিক্ষা কমিশনের চেয়ারম্যান, সারা দেশের শিক্ষক, উপাচার্য এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভারত থেকে হাসিনাকে ফেরানো প্রত্যাপন্ন চুক্তি আওতায় কঠিন। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যাপন্নযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত ও ফেরার আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তর 2013 সাল থেকে একটি চুক্তি আছে। কিন্তু বর্তমানে ভারত অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে একের পর এক মামলা হলে ওই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে এমন সম্ভাবনা নেই বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। বাংলাদেশের সরকারের কাছ থেকে সত্যিই যদি এ ধরনের কোনো অনুরোধ আসে, সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কি হবে সে বিষয় নিয়ে দিল্লি আপাতত মুখ খুলতে চাইছে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেমন বলছেন, যদি প্রত্যাপনের কথা বলেন তাহলে সেটা তো পুরোপুরি কাল্পনিক একটা প্রশ্ন। এরকম পরিস্থিতিতে কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দেওয়াটা আমাদের রেওয়াজ নয়। আপাতত নির্দিষ্ট জবাব এড়িয়ে গেলেও ঢাকার কাছ থেকে এই ধরনের অনুরোধ আগামী দিনে আসতে পারে, সেই সম্ভাবনা কিন্তু দিল্লি নাকচ করছে না। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহল থেকে আভাস পাওয়া যাচ্ছে এই সম্ভাবনাটা হয়তো খুব বেশি দিন আর কাল্পনিক থাকবে না। যেমন বাংলাদেশে বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গত সপ্তাহে বলছেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হচ্ছেন তার বিরুদ্ধে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে ভারতকে এই প্রত্যাপনের অনুরোধ জানানো হবে কিনা। সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হবে মন্তব্য করছেন তিনি। তবে বাস্তবতা হলো, এই চুক্তির আওতায় যদি প্রত্যাপনের অনুরোধ জানানো হয় তাহলে এই অনুরোধ রক্ষা করার কাজটাও শেষ সহজ হবে না, সেটা ঢাকারও জানা আছে। কারণ এই চুক্তি এমন কতগুলো বিধান ও শর্তে আছে যার যে কোনোটাকে ব্যবহার করে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। নানা আইনি জটিলতা ও মারপ্যাচ দেখিয়ে এই অনুরোধ ফেলে রাখতে পারে দিনের পর দিন। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা বিগত প্রায় 50 বছর ধরে ভারতের সবচেয়ে আস্থাভাজন এবং বিশ্বস্ত বন্ধুদের একজন। ফলে তাকে বিচারের জন্য বা দণ্ডিত হলে শাস্তি ভোগের জন্য বাংলাদেশে হয়তো ভারতের নিজ দায়িত্বে প্রশাসনের হাতে তুলে দেবে। বাস্তবে এই সম্ভাবনা কার্যত নেই বলেই চলে। এই পদক্ষেপের জন্য হাজারটা যুক্তি বের করাও কোনো কঠিন কাজ নয়। আর এরই মধ্যে শেখ হাসিনা যদি তৃতীয় কোনো দেশে গিয়ে আশ্রয় নেন তাহলে ভারতকে আর কোনো অস্বস্তিতে পড়তে হবে না। এ কারণেই আপাতত প্রশ্নটিকে কাল্পনিক বলে ভারত জবাব এড়িয়ে যাচ্ছে। তবে প্রত্যাপনের অনুরোধে সত্যি এলে কোন কোন যুক্তিতে তা ঝুলিয়ে রাখা বা নাকচ করা সম্ভব, এই প্রতিবেদন সেমনটাই দেখা হয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত প্রত্যাপন্ন চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ধারা আছে, আর সেটা হলো যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হবে তার বিরুদ্ধে অভিযোগটা যদি রাজনৈতিক প্রকৃতি হয় তাহলে সেই অনুরোধটা খারিজ করা যাবে। তবে কোনো কোনো অপরাধে অভিযোগকে রাজনৈতিক বলা যায় না। সেই তালিকা বেশ লম্বা। এর মধ্যে হত্যা, গুম, অনিচ্ছাকৃত হত্যা ঘটালে, বোমা বিস্ফোরণ ঘটালে এবং সন্ত্রাসবাদের মতো নানা অপরাধ আছে। এখন গত 2 সপ্তাহে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের যে সব মামলা রুজু হয়েছে তার মধ্যে হত্যা, গণহত্যা, গুম ও নির্যাতনের নানা অভিযোগ আছে। ফলে আপাতত দৃষ্টিতে এগুলো রাজনৈতিক বলে খারিজ করা কঠিন। তার ওপর 2016 সালে যখন মূলত চুক্তিটি সংশোধন করা হয় তখন এমন একটি ধারা যুক্ত করা হয়েছিল যা হস্তান্তরের প্রক্রিয়া
প্রক্রিয়াটি বেশ সহজ করে তুলেছিল। সংশোধনী চুক্তি 10(3) ধারায় বলা হয়েছিল, কোন অভিযুক্ত হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশের সেই সব অভিযোগ পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলে চলবে। শুধু সংশ্লিষ্ট আদালতে গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটি বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে। বাংলাদেশে বন্যার জন্য ডুম্বুর বাঁধ খোলা দায়ী নয় বলছে ভারত। ভারত ও বাংলাদেশের পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় চলমান বন্যা পরিস্থিতির জন্য ত্রিপুরার গোমতী নদীর বাঁধ খুলে দেওয়া নিয়ে আলোচনা চলছে, তা সঠিক নয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার 22 আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে নিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন অঞ্চলে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যায় প্রাথমিক কারণ বাঁধের ভাটি অংশের অবহিত এই বিপুল পানি প্রবাহ। ভারতের ত্রিপুরা রাজ্যের ডুম্বুর বাঁধটির অবস্থান সীমান্ত থেকে বেশ দূরে। এই বাঁধের উচ্চতা প্রায় 30 মিটার। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের এই বাঁধ থেকে যে শক্তি উৎপাদন হয় তার সুবিধাভোগী বাংলাদেশও। বলা হচ্ছে, এখান থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ নেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে 54টি অবিচ্ছিন্ন নদী থাকায় দুই দেশের জন্যই বন্যা এমন একটি সমস্যা যা জনগণের জীবন দুর্ভোগ। এই সমস্যা সমাধানে দ্বিপক্ষীয় পরামর্শের প্রয়োজন হলেও এখানে উল্লেখ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো নেতাকর্মীদের প্রতি আহ্বান তারেক রহমানের। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিধ্বংসী আকস্মিক বন্যা বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলের 4টি জেলায় আঘাত হানে, যার ফলে লক্ষাধিক লোক অসংখ্য গ্রামে পানিবন্দী হয়ে পড়ছেন। সরকারকে অনুরোধ করছি, এসব জেলায় পরিবার, জীবিকা এবং সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে আশ্রয়, খাদ্য ও রসদ, মানবিক ত্রাণ সহ ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আমাদের সবসময় মানবতাকে সুসম্মত রাখতে এবং সেটা সংকট সময়ে একে অপরের পাশে থাকতে হবে।